হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব। সেখানে বলেছিলাম যে আমরা কিভাবে শিলিগুড়ি থেকে শিলং পৌঁছেছি এবং যাওয়ার সময় আমরা কোন স্পটটা ঘুরে গেছিলাম এবং সেদিন আমরা কোথায় স্টে করেছিলাম। তো চলো আজকে তোমাদের সাথে দ্বিতীয় পর্ব শেয়ার করি। তো দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আমাদের ডে 2 মর্নিং দিয়ে। আমরা দ্বিতীয় দিনে চেরাপুঞ্জির দিকটায় ঘোরাঘুরি করেছিলাম। তো আমরা প্রথম যে স্পটটা ঘুরেছি সেটা হচ্ছে মাউকডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। তো চলো তোমাদেরকে দেখাই। এই ভিউ পয়েন্টে ঢুকতেই একটা ব্রিজ আছে। আমরা ব্রিজের এই পারে গাড়িটা পার্ক করে ব্রিজটা হেঁটেই গেছিলাম। হাঁটা পথ মোটামুটি 2-4 মিনিটের হবে। আসলে এখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল। তোমরা চাইলে ব্রিজটা ক্রস করেও গাড়ি পার্ক করতে পারো। ব্রিজটা ক্রস করে সামনেই হচ্ছে পার্কিং লট। পার্কিং লটের পাশেই দেখবে খুব ফ্রেশ ভুট্টা রোস্ট করে বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারো। এই ক্যানিয়নের দৃশ্যটা সামনে থেকে দেখতে কি যে অপূর্ব লাগছিল, তোমাদেরকে বোঝানোর মতো ভাষা সত্যি আমার নেই। আর আমাদেরও কপাল ভালো ছিল যে সেই দিনটা বেশ রৌদ্রু ঝলমলে ছিল। এই ভ্যালির বিশেষত্ব হচ্ছে এর ডিপ ভি আকৃতির শেপ, আর গাঢ় সবুজ রংটা কিন্তু বিশেষভাবে নজর কাড়া ছিল। এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাক্টিভিটিও হয়। ক্লিফ জাম্পিং হয়, এয়ারব্যাগ জাম্পিং হয়, তাছাড়া জিপ লাইনের ব্যবস্থাও আছে। তো তোমরা যদি করতে চাও তাহলে ওখানকার অথরিটির সাথে কথা বলতে পারো। ওখানে পার্কিং লটের পাশে একটা ছোট ক্যাফে মতো ছিল। তা আমরা ভাবলাম একটু চা খেয়ে নিই। আর পাশে দেখলাম বেশ কয়েকটা দোকান আছে। তো ভাবলাম একটু দোকানগুলোতেও ঘুরে ঘুরে দেখি। তো চলো দেখাই তোমাদেরকে ওখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছিল। ওখানে কিন্তু জিনিসপত্রের দাম বড্ড বেশি। সেই ছোট ছোট জিনিসগুলোর দামও অনেকটা বেশি মনে হয়েছে আমার। আমি বেশ কয়েকটা জিনিস ওখানে দেখলাম, সে হাতের তৈরি জিনিসগুলোরও যেরকম দাম বেশি, যেগুলো রেডিমেড সেগুলোরও দাম বেশি। যেমন ধরো আমি ফ্রিজ ম্যাগনেটগুলি দেখছিলাম। ফ্রিজ ম্যাগনেটগুলি ওরা এক একটা 150 টাকা করে পড়ছে। এবং শুধুমাত্র এই স্পটে যে এই দাম সেটা নয়, যতগুলি ট্যুরিস্ট স্পট আমি ঘুরেছি মেঘালয়াতে সমস্ত ট্যুরিস্ট স্পটেই কিন্তু দাম প্রায় সেমই। আর ওখানে কিন্তু ওরা একেবারেই বার্গেনিং করে না। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। নেক্সট আমরা যেখানে যাচ্ছি ওটা ওয়ান অফ মাই ফেভারিট স্পট। আমরা মেঘালয়াতে যতগুলি স্পট ঘুরেছি তার মধ্যে। তো চলো দেখাই আমরা কোন স্পটে গেছি। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে লিংসিয়ার ওয়াটারফলস। তো এখানে গেটে ঢুকতেই আমরা প্রথমে দেখি এখানে টয়লেটের ব্যবস্থা আছে, যেটা নাকি আমি তোমাদেরকে আগেও বলেছিলাম প্রত্যেকটা স্পটে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। তো লিংসিয়ার ফলসের এন্ট্রি ফি সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, একটু চেক করে নিও। মেইন গেট থেকে ওয়াটারফল অবধি যেতে তোমরা এখানে একটা বোর্ড দেখতে পারবে। ওখানে 3খানা বোর্ড আছে, একটা ওয়ে টু দ্য কেভ, ওয়ে টু দ্য ফলস, আর একটা আছে ওয়ে টু দ্য বটম অফ দ্য ফলস। আমরা ওয়ে টু দ্য বটম অফ দ্য ফলসে যাচ্ছি, যেহেতু আমরা একদম নিচে যাব। এই রাস্তাটা মোটামুটি 1 কিলোমিটারের মতো। সবটা রাস্তাই যে এবড়ো খেবড়ো সেটা নয়, কিন্তু আধাটুকু রাস্তা কিন্তু একদমই প্লেন, আর আধাটুকুতে সিঁড়ি আছে। মাঝখানে কিন্তু বসার জায়গাও আছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে যা সুন্দর ভিউ পাওয়া যায়, এমনি টায়ার্ড লাগবে না। এই ফলসের এরিয়ার ভেতরে কিন্তু কোনো খাওয়া দাওয়া করা এলাউ নয়। মানে তোমরা যদি মনে করো সিটিং এরিয়াগুলোর ভেতরে বসে খাওয়া দাওয়া করবে, সেটার কিন্তু কোনো পারমিশন নেই। আধাটুকু রাস্তা যাওয়ার পরে সিঁড়ি শুরু হয়ে গেছিল। প্রথম দিকে সিঁড়িগুলি ভালোই মনে হচ্ছিল, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর সিঁড়িগুলি একটু চাপা হয়ে গেছিল আর একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিল। তো বয়স্ক মানুষ কিন্তু একটু অ্যাভয়েড করলেই ভালো। এখানে 2খানা সিঁড়ি দুদিকে চলে গেছে, একটা সোজা চলে গেছে, ওখানে একটা ফলসের পিক আছে। আর ডান দিকে যে সিঁড়ির দিকটা বেঁকে গেছে ওখানে সিঁড়িগুলি দেখো একটু এবড়ো খেবড়ো মতো, ওটা কিন্তু একদম বটম অফ দ্য ফলসে যায়।
তো কেউ যদি এই সিঁড়িটা অ্যাভয়েড করতে চায় সে কিন্তু সোজা সিঁড়িটা দিয়ে বেরিয়ে গিয়ে পিকে দাঁড়িয়েও ফলসটা দেখতে পারবেন। ফলসে ঢুকতেই কিন্তু তোমরা লাইফ জ্যাকেট ভাড়া পেয়ে যাবে। লাইফ জ্যাকেট পরে তোমরা ফলসের জলে নামতে পারবে। আর যেখান থেকে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে ওখানে চেঞ্জিং রুমও আছে আর টয়লেটের ব্যবস্থাও আছে। লাইফ জ্যাকেটের চার্জেস আধা ঘন্টার জন্য 50 রুপিস করে ওরা চার্জ করছে। আর এই হচ্ছে লিংসিয়ার ফলস। আশা করি এবার বুঝতেই পারছো কেন আমি এটাকে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফলস বলেছিলাম আমার এন্টায়ার মেঘালয়া ট্রিপের। এখানে তোমরা অবশ্যই এসো, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যখনই মেঘালয়া ঘুরতে আসো একবার অবশ্যই এসো, তোমাদের মন ভালো হওয়ার গ্যারেন্টি আমি দিচ্ছি। আমাদের অনেকগুলি জায়গাতে ঘুরতে হবে, হাতে বেশি সময় নেই, তাই আমরা তাড়াতাড়ি করে ফিরে গেলাম। তবে বিশ্বাস করো ওখান থেকে উঠে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের কাছে আর উপায় ছিল না বলে আমরা বেরিয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে গেলাম আমাদের নেক্সট পয়েন্ট গার্ডেন অফ কেভসে। তারপর আমরা গাড়ি থেকে নেমে চলে যাই টিকিট কাটার জন্য। দেখো টিকিট কাউন্টারের বাইরে কিন্তু সমস্ত ডিটেলসটা দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিও। তাও তোমাদের বলে দিচ্ছি আমাদের কিন্তু পার হেড এন্ট্রি ফি 100 টাকা করে পড়েছিল, আর গাড়ির জন্য কিন্তু পার্কিং 20 রুপিস লেগেছিল। এই গার্ডেন অফ কেভসে কিন্তু টোটাল 11টা স্পট আছে, তো অনেকটা রাস্তা কিন্তু হাঁটা। তো ভিতরে ঢুকেই দেখতে পাবে একটা ছেলে এরকম অনেকগুলি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যাদের হাঁটতে অসুবিধা হয় তারা কিন্তু ওর কাছ থেকে লাঠি বড় করতে পারো। তো চলো এবারে আমাদের প্রথম স্পটের দিকে যাওয়া যাক। প্রথম স্পট কিন্তু হচ্ছে এই বিশাল বড় পাথরটা। পাথরটা কিন্তু ওপরেও যেরকম পাথর নিচেও পাথর, এটা স্ট্রাকচারটা ন্যাচারালি এইরকম। তো এই হচ্ছে আমাদের প্রথম স্পট। তো চলো এবারে দ্বিতীয় স্পটের দিকে তাহলে যাওয়া যাক। আর এই হচ্ছে দ্বিতীয় স্পট। দেখো কি সুন্দর পাথরের মাঝখান থেকে ঝর্ণাটা পড়ছে। আর এই হচ্ছে 3 নম্বর স্পট। 3 নম্বর স্পটের পাশেই ছিল 4 নম্বর স্পটের এন্ট্রি। তো 4 নম্বর স্পট হচ্ছে একটা গুহা, বেশ গা ছমছমে ব্যাপার ছিল ভেতরটায়, তবে বেশ কয়েকটা লাইটও ছিল। ক্যামেরায় যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানকার স্পটগুলি কিন্তু বেশ সুন্দর করে পরপর পরপর সাজানো ছিল। মানে ধরো তোমরা একটা স্পটের এন্ট্রি দিয়ে ঢুকছো, সেটার এক্সিট দিয়ে যখন বেরোবে ওখান থেকেই ধরো সেকেন্ড স্পটের এন্ট্রি শুরু হয়ে গেছে। গুহাটা কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে ছিল, তবে ভিতরটা কিন্তু অতটাও গুমোট ছিল না, তো এমনিতে অসুবিধা কিন্তু হয়নি। এখান থেকে বেরিয়েই চোখে পড়লো 5 নম্বর স্পটের এন্ট্রিটা। তো যেটা তোমাদেরকে আগেও বলছিলাম, যেখানে কিন্তু মানে খুঁজতে অসুবিধা হয় না যে স্পটগুলি কোথায়। তো 5 নম্বর স্পটটা ছিল একটা রুট ওয়াটারফল। দেখো কি সুন্দর গাছের শিকড় বেয়ে ঝর্ণা পড়ছিল। তারপর আমরা চলে গেলাম 6 নম্বর স্পটের দিকে। 6 নম্বর স্পটে ঢুকে তো আমাদের চোখ একেবারে ধাঁধিয়ে গেল। কেন বলছি চলো দেখাই।
সত্যি বলছি, মেঘালয় রাজ্যটাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। সামনের দৃশ্যটা খুব সুন্দর ছিল। যতটা না ছবিতে বা ভিডিওতে বোঝা যাচ্ছে, সামনে থেকে দেখতে কিন্তু আরো সুন্দর ছিল। তারপর আমরা চলে যাই 7 নম্বর স্পটের দিকে। 7 নম্বর স্পটটাও একটা ওয়াটারফল, তবে ওখানে যাওয়ার জন্য সিঁড়িটা একটু উঁচু নিচু আছে। এমনিতে স্টেপগুলি ঠিকই আছে, তবে অনেকটা রাস্তা হেঁটে নিচে নামতে হয়। তবে স্পটে পৌঁছানোর পর কিন্তু হাঁটাটা সার্থক মনে হবে। আমরা যখন গার্ডেন অফ কেভসে ঢুকি তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির ওয়েদারে এখানকার প্রতিটা স্পটকে কিন্তু বেশ মায়াবী দেখাচ্ছিল। 7 নম্বর স্পট ঘুরে আমরা চলে যাই 8 নম্বর স্পটের দিকে। 8 নম্বর স্পটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে একটা পাথর আছে, পাথরের মধ্যে একটা ন্যাচারালি শেপ হয়েছে, ওটা কিন্তু কেউ কৃত্রিমভাবে করেনি। শেপটা দেখতে গর্ভস্থ শিশুর মতো। আমরা যখন 9 নম্বর এবং 10 নম্বর স্পটের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে এখানকার যে ট্র্যাডিশনাল ওয়্যার আছে সেটা পরে ছবি তোলার ব্যবস্থা আছে। তোমরা চাইলে এখানে কিন্তু ছবি তুলতে পারো। এখানে দেখো দাবাই বলে একটা বোর্ড ছিল, ওখানে লেখা ছিল 9 and 10 নম্বর স্পট। তো আমরা দুটো স্পটই একটা বোর্ডেই দেখলাম, তো আমরা ওখানে চলে গেছিলাম। যাওয়ার সময় এখানে একটা বাঁশের ব্রিজের মতো ক্রস করতে হয়। তো বাঁশের ব্রিজের মতো ক্রস করতেই দেখলাম এখানে খুব সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। আমার মনে হয় সে কারণেই 9 নম্বর এবং 10 নম্বরটা একসাথে লেখা ছিল, কারণ ঝর্ণাটা ক্রস করে আমরা একটু এগিয়ে গেছিলাম যখন, ওখানে আমরা আরেকটা স্পট পেয়েছি। সেটা হচ্ছে বোর্ডের মধ্যে দাওয়াই লেখা ছিল। দাওয়াই মানে এখানে যে জলটা কন্টিনিউ পড়ছে ওটা মেডিকেটেড ওয়াটার, ওখানদের লোকালদের থেকেই জানতে পারলাম। তারপর আমি ওখান থেকে একটু জলও খেয়েছিলাম, যেহেতু মেডিকেটেড ওয়াটার ছিল। তারপর 10 নম্বর স্পট ঘুরে আমরা চলে গেলাম 11 নম্বর স্পটের দিকে। 11 নম্বর স্পটেও কিন্তু একটা স্টোন ছিল, যেখানে একটা শেপ ছিল, ওটা কিন্তু ন্যাচারালি হয়েছে। শেপটা হচ্ছে হার্ট শেপ। দেখো কি সুন্দর লাগছিল দেখতে। এখানকার পরিবেশটা এতটাই মায়াবী ছিল আর এতটাই সুন্দর ছিল, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, মানে মুডটা একদম ফ্রেশ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ দুপুরও হয়ে গেছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিল। তো আমরা চলে গেলাম তারপর লাঞ্চ করতে। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এবারে ট্রিপ কারোর সাথে প্ল্যান করেছি। ট্রিপ কারোর একটা জিনিস আমাদের কাছে খুব ভালো লেগেছে, যে আমরা যে ধরনের জায়গাগুলি ঘুরতে চাই আমরা কিন্তু সেইভাবে ওনাদেরকে জায়গাগুলি বলেছি, এবং ওনারা ওনাদের মতো সেই জায়গাগুলিকে সাজিয়ে দিয়েছে। মানে এমন নয় যে ওনারা যে জায়গাগুলি সাজেস্ট করছে সেই জায়গাগুলি আমাদের ঘুরতে হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু কাস্টমাইজ করেছিলাম, এবং যে গাড়ি ওনারা আমাদেরকে দিয়েছিল সেই গাড়ির ড্রাইভারও কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া মোটামুটি কোয়ালিটির ছিল, কিন্তু বাইরে কোথাও খাওয়া দাওয়া কিন্তু এখানে একদম অ্যাভারেজই পাওয়া যায়, খুব যে ভালো পাওয়া যায় সেটা কিন্তু নয়। মানে আমরা অনেক জায়গাতেই খেয়েছি, রোজই বেরিয়েছি, কোথাও কিন্তু খুব একটা ভালো পাইনি। তো যাই হোক, আমাদের নেক্সট স্পট হচ্ছে নৌকালিকাই ফলস। এখানকার টিকিটের প্রাইস কিন্তু আমি তোমাদের সাথে স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমরা যখন পৌঁছলাম তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিল, তবে হালকা হালকা পড়ছিল। ওখানে কিন্তু বেশ অনেকগুলি ছোট ছোট দোকান আছে, সেগুলো একটু ঘুরে দেখব। তো আমরা তার আগে দেখলাম যে একজন এখানে বসে বসে ভালো ভালো গান করছিল, তো ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তো তারপরে গেলাম ফলসের দিকে। এই নৌকালিকাই ফলসের কিন্তু একটা বেশ দুঃখজনক গল্প আছে। যারা গেছো আশা করি তারা জানো, আর যারা জানো না তারা একটু গুগলে দেখে নিও। তবে এই ফলসের কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, এটা কিন্তু ইন্ডিয়ার টলেস্ট প্লাঞ্জ ওয়াটারফল। প্লাঞ্জ কথার অর্থ হচ্ছে খাড়া ওয়াটারফল।
তার মানে হচ্ছে এটা কিন্তু এই ফলসটা কোনো ঢাল বেয়ে কিন্তু নিচে নামছে না, মানে ডাইরেক্ট এক বিন্দুর থেকে একদম নিচে পতিত হচ্ছে। যেহেতু রোদে ঝলমলে দিন ছিল সেদিন, আমরা খুব সুন্দর ভিউ পেয়েছিলাম। বেশ অনেকক্ষণ সময় কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা চলে গেছিলাম আশেপাশের ছোট ছোট দোকানগুলি একটু ঘুরতে। তো চলো তোমাদেরকে দেখাই যে ওখানে কি কি পাওয়া যাচ্ছিল। এখানে সব জিনিসই মোটামুটি ছিল, সে উলের জিনিস হোক বা ব্যাগ হোক বা ছোট ছোট জিনিসপত্র হোক, কিন্তু দামটা একটু বেশি। যেমন তোমাদেরকে আগেও বলেছি, এখানকার টুরিস্ট স্পটগুলোতে একটু দামটা বেশি, তবে তোমরা চাইলে ছোট ছোট জিনিসগুলি পারচেস করতে পারো। আমরা বেশ কিছু দোকানে দেখলাম এরকম ভাবে দারচিনি বেঁধে বেঁধে রেখেছে। তো আমরা ওখানকার লোকালদের থেকে শুনলাম, ওনারা বললো যে এটা নাকি ওখানকার লোকাল। ফ্রিজ ম্যাগনেট গুলিও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু ওই সবই মোটামুটি 150 টাকার মতো প্রাইস। ছোট ছোট জারে জারে ওরা ড্রাই ফিশও কিন্তু প্রিজার্ভ করে রেখেছিল। বেশ কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের লাস্ট স্পটের দিকে। আমাদের লাস্ট স্পট হচ্ছে সেভেন সিস্টার ফলস। আকাশ পরিষ্কার ছিল বলে আমরা কিন্তু সেভেন সিস্টার ফলসেরও ভিউ খুব সুন্দর পেয়েছিলাম, একেবারে চোখ ধাঁধানো দৃশ্য। সেভেন সিস্টার ফলস ঘোরার পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের থাকার জায়গা মানে হলিডে হোমের উদ্দেশ্যে। তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা এবারে থাকার জন্য হলিডে হোম বুক করেছিলাম। আমরা ইয়াপলোর একটা প্রপার্টি বুক করেছিলাম থ্রু ট্রিপ করো। তো সেটার অ্যাড্রেস হচ্ছে নংমাইসং। তো চলো ওখানে পৌঁছে দেখাই তোমাদেরকে। আমরা যখন এই হলিডে হোমটা বুক করি তখন আমরা জানতাম যে ভেতরে 2টো রুম আছে, অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম আছে, আর স্বাভাবিক হলিডে হোম যেরকম হয় কিচেনের ফ্যাসিলিটিও আছে। আমরা এই প্রপার্টির নিচতলাটা বুকিং করেছিলাম। নিচতলায় টোটাল 2টো রুম ছিল, একটা কিচেন আর একটা ডাইনিং এরিয়া ছিল। তো প্রথম রুমটা হচ্ছে এটা। এই রুমটা কিন্তু বড্ড ছোট ছিল, কিন্তু যদিও সেটা সমস্যা ছিল না, সমস্যা ছিল অন্য জায়গায়। এই রুমের একটা দেওয়ালে হালকা একটু ড্যাম ছিল। ড্যাম যদিও বেশি ছিল না, কিন্তু রুমের সাইজ ছোট হওয়াতে রুমটা প্রচণ্ড গুমোট ছিল। আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, কিন্তু আমাদের এমন লাগছিল যেমন দম বন্ধ হয়ে আসছে। তার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ছোট রুমটায় থাকবো না। ছোট রুমটার সাথে অ্যাটাচ কোনো ওয়াশরুমও ছিল না। এখানে হল রুমে একটা কমন ওয়াশরুম ছিল। তো চলো তোমাদেরকে আগে সেই ওয়াশরুমটা দেখাই। এখানে একটা বেসিন আছে আর বেসিনের পাশে ওয়াশরুম আছে। এখানে কমন যেটা ওয়াশরুম আছে, এখানে স্নানের ঘরটা আলাদা আর টয়লেটটা আলাদা। স্নানের ঘরে গিজার
সহ সবই ছিল ফ্যাসিলিটি, তাতে অসুবিধা ছিল না। আর টয়লেট ছিল ওয়েস্টার্ন টয়লেট, সেটা তো কোনো সমস্যা ছিল না। তারপর আমরা চলে যাই বড় রুমটার দিকে। তো বড় রুমটায় একটা সুবিধা কি ছিল, যে বড় রুমে একটা বড় বেড ছিল আর একটা ছোট বেড ছিল, যে কারণে আমরা 4 জন সেদিন ওই একটা রুমেই অ্যাডজাস্ট করেছিলাম। এখানে কিন্তু আমাদেরকে শাওয়ার জেল, শ্যাম্পু, ডেন্টাল কিট সবই দেওয়া হয়েছিল। আর বড় রুমটার সাথে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম ছিল। ওয়াশরুমেও কিন্তু একটা কেমন যেন ভ্যাপসা স্মেল ছিল। বুঝতে পারলাম না সেটা কি ভেন্টিলেশনের প্রবলেম নাকি অন্য সমস্যা, যেটা কিন্তু আবার কমন ওয়াশরুমটায় কিন্তু ছিল না। তারপর আমরা চলে গেলাম কিচেনের দিকে। কিচেনে সব ব্যবস্থাই ছিল। কিচেন নো ডাউট ভালো ছিল, গ্যাস ছিল, ওখানে ডিশওয়াশও দিয়ে দিয়েছিল ওরা, অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা ছিল, মাইক্রোওয়েভের ব্যবস্থা ছিল, ফ্রিজ ছিল, আর তাছাড়াও ওয়াশিং মেশিনও ছিল। শিলংয়ের ইয়াপ্লোর যতগুলি প্রপার্টি আছে সবগুলি প্রপার্টিতেই কিন্তু খাওয়া দাওয়ার ফুড মেনু একই থাকে। তো ফুড মেনুটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তো আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই রাত্রেবেলা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা তোমাদের প্রপার্টিটা বাইরের থেকে দেখাবো বলে বাইরে চলে আসি। দেখো এই হচ্ছে প্রপার্টিটা, আর এটা হচ্ছে ঢুকে প্রথমে ওপরের দিকে যে রুমগুলি আছে, এটা সিঁড়িটা পরে প্রথমে, দেন ডান দিকে ছিল আমাদের রুম। ওপর তলাটা আমি জানি না কেমন ছিল, তবে নিচ তলাটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। আমরা যখন আমাদের অসুবিধার কথা ট্রিপকারোকে জানাই, সেই সময় কিন্তু ট্রিপকারো আমাদেরকে যথেষ্ট হেল্প করেছিল। ওনারা আমাদের ব্যবস্থা সঙ্গে সঙ্গে অন্য কোথাও করে দিয়েছিল। আবার সেটা কিন্তু হলিডে হোমই ছিল এবং সেটা ইয়াপ্লোরই প্রপার্টি ছিল। তো সেই কারণে আমাদের ইয়াপ্লোর মোটামুটি সবকটা হলিডে হোমেই কিন্তু থাকা হয়ে গেছিল। কারণ যেহেতু আমাদের বুকিং এই প্রপার্টিটার ছিল, বাকি কোনো প্রপার্টিতে পরপর 2 দিন ফাঁকা ছিল না, সে কারণে আমাদের 2 দিন 2টা আলাদা প্রপার্টিতে থাকতে হয়েছিল। তো সেগুলিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে সেগুলির অভিজ্ঞতা কিন্তু খারাপ ছিল না। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।